সেদিন ছিল ছুটির দিন, বিকেলের সময়। আমি বিবাদীবাগের ফুটপাত ধরে হাঁটছি। ছুটির দিনে এই জায়গাটায় গাড়ি ঘোড়া লোকজনের তেমন কোনো যাতায়াত নেই। শুধু আমার মতোই গুটি কয়েক মানুষ হেঁটে চলেছে ফুটপাত ধরে। পথ ধরে যাচ্ছি এমন সময় কিছুটা দূরে থাকা এক অশ্বত্থ গাছের নিচ থেকে এক মধ্যবয়স্ক লোক এগিয়ে আসতে থাকলো আমার দিকে। সামনের দিকে চেয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই লোকটি নজরে পড়েনি। জানি না, হঠাৎ করে কেমন যেন উদয় হলো তার ওই অশ্বত্থ গাছের তলা থেকে। গাছের নিচে কোথাও বসেছিল হয়তো, আমি খেয়াল করিনি। লোকটির পরনে লুঙ্গি আর নোংরা একখানা হাফ হাতা জামা। লোকটা ক্রমশ আমার কাছে চলে এলো। এবার আমি আর ওই ব্যক্তি মুখোমুখি দাঁড়িয়ে। লালচে ছোপ ধরা দাঁতগুলো বের করে নিঃশব্দে পকেট থেকে একখানা কলম বের করে আমায় চুপি চুপি বলল, ভেরি গুড পেন স্যার, ভেরি গুড পেন। আসল পাতা 51। এক ঝলক কলমটার দিকে তাকিয়েই বুঝলাম জিনিসটা নেহাত মন্দ নয়, কিন্তু লোকটার হাতে এমন কলম নেহাতই বেমানান। আমাকে চুপ দেখে লোকটি আবারও বলল, খুব সস্তার পেন স্যার, মাত্র 10 টাকা। লোকটির আচরণ দেখে মনে হলো লোকটি কোনো রকমে কলমটা বিক্রি করতে পারলে বাঁচে আর কি। তাই কলমটা এবার হাতে নিয়ে দেখলাম। না, খারাপ না, পুরনো আমলের বেশ দামি কলম। এখন এই সব কলম সহজে পাওয়া যায় না। ফুটপাতের এই দিকটায়, মানে আমরা যে দিকটায় দাঁড়িয়ে আছি, এই দিকটায় বিশেষ একটা আলো চকচক করে উঠেছে গাঢ় নীল কলমটির গা থেকে। এমন সময়, পেনটা নেবেন বাবু? একদম সস্তা, খুব কাজের পেন। ঠিক আছে, কই দিন। এই বলে আমি বেশ আনন্দের সাথে কলমটি কিনে নিলাম। সস্তায় এমন একটা কলম পাওয়া গেলে কার না আনন্দ হয়। রাতের বেলা খেতে বসে ভাবলাম আজ ওই নতুন কলমটা দিয়ে একখানা নতুন গল্প লিখলে মন্দ হয় না। সেই মতো কলমটা পরিষ্কার করে নীল কালি ভরলাম। তারপর লেখার টেবিলের সামনে চেয়ার নিয়ে বসতেই চোখে পড়ল কলমটার নিবে একটু লাল কালি লেগে আছে। লাল কালি? সেটা কি করে সম্ভব? আমি তো কলমটা ভালো করেই পরিষ্কার করে নীল কালি ভরেছিলাম, তবে লাল কালি এলো কোথা থেকে? তেমন কিছু বুঝতে না পেরে ব্যাপারটাকে আর গুরুত্ব দিলাম না। লাল কালিটা মুছে কলমটা আঙুলের ফাঁকে ধরতেই আবার সেই লাল কালিটাই ফিরে এলো। আমি কিছুক্ষণ অবাক হয়ে কলমটার দিকে তাকিয়ে রইলাম। পরে বুঝলাম যেটা আমি লাল কালি ভাবছি সেটা আসলে লাল রং। মানে ওটা কলমের নিবের ওখানে রং করা আছে, তাই হয়তো মোছার সময়ে আমার হাতেও দাগ হলো না, আর জল দিয়ে ধুয়েও সেই রং উঠছে না। এদিকে নতুন গল্পের প্লট মগজের মধ্যে হুল ফোটাতে শুরু করেছে। তাই বেশি কিছু না ভেবে রাইটিং প্যাডটা নিয়ে লিখতে শুরু করলাম। কিন্তু এ কি, কলম নিজে নিজেই লেখা শুরু করেছে। এসব দেখে আমার একটু ভয় হলো। এসব কি লিখছি আমি? যে হাতের অক্ষর ফুটে উঠেছে তা আমার হাতের লেখা না। তাহলে কার হাতের লেখা? আঁকাবাঁকা লাল অক্ষরে লেখা দুটি লাইন ও হাতের লেখা আমার সম্পূর্ণ অজানা। কি করে আসলো এই লেখা, আর লাল কালিতেই বা কেন? আমার চোখের সামনে যেন কেউ কালির পরিবর্তে রক্ত দিয়েই লিখেছে। লেখাটা স্পষ্ট জলজল করছে আমার চোখের সামনে। লেখা আছে, সুদাম ঘোষ স্ট্রিট, খিদিরপুর, ইটের ভাটি, চুন সুরকির দোকান, বকুল গাছ। লেখার অক্ষরগুলো বেমানান হলেও বোঝা যাচ্ছে, তবে এটার মানে কি সেটা কিছু বুঝতে পারছি না। এটা কি কোনো জায়গার ঠিকানা? এত কিছু ভাবতে ভাবতে কিছুক্ষণ পর পেজটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিলাম।
এবং পুনরায় লিখতে শুরু করলাম। কিন্তু কিন্তু আবারও সেই আগের মতোই ঘটনা ঘটল। ব্যাপারটা ভৌতিক নয় তো? এই ভেবেই আমার বুকটা কেমন যেন ভয় কেঁপে উঠল। সেই রাতে আমি আর তেমন কিছু লিখিনি। বারবার একই ঘটনায় বিরক্তি যে হচ্ছিল তা শুধু নয়, মনের ভিতরটা কেমন যেন ভয় ভয় করছিল। তাই আর সেদিন কিছু করিনি। কলমটা ড্রয়ারে রেখে ঘুমিয়ে পড়লাম। রাতটা স্বাভাবিকভাবেই কাটল। সকালে একবার কৌতূহলের বশে কলমটা নিয়ে আবারও বসলাম। কই, আর তো তেমন কিছু হচ্ছে না। কলম দিয়ে নীল কালিটাই বেরোচ্ছে এখন, যেমনটা হওয়ার ছিল। এই দেখে একটু স্বস্তি পেলাম। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে আবারও বসলাম গল্প লিখতে। কিন্তু এইসব কি হচ্ছে আমার সাথে? কেনই বা হচ্ছে? সেই একই ঘটনা, লাল কালি, এইসব কি হচ্ছে? সেই দিনের রাতটা আমার ভালো কাটেনি। দু চোখের পাতা কিছুতেই এক করতে পারলাম না। রাতের প্রতিটা ক্ষণ শুধু ওই রক্তের মতো লাল লেখাগুলো যেন চোখের সামনে ভেসে আসছে। সুদাম ঘোষ স্ট্রিট, খিদিরপুর, ইটের ভাটি, চুন সুরকির দোকান, বকুল গাছ। পরের দিন সকালে আমার বন্ধু পুরব বাড়িতে এলো। আমাকে কিছু বলতে হলো না। ও বোধ হয় আমার মুখ চোখ দেখেই কিছুটা আন্দাজ করেছে। কি রে রাসেল, তোর কি হয়েছে বলতো? রাতে কি ঘুমটুম হচ্ছে না নাকি? কয়েকদিন দেখা হয়নি, এই কদিনের মধ্যে কি অবস্থা করেছিস তোর? আমি পুরবকে সমস্ত ঘটনাটা খুলে বললাম। ও বেটা সবটা শুনে হেসে উড়িয়ে দিল। আরে ওসব আজগুবি ভূতের গল্প লেখা ছাড় তো দেখি। আরে তোর বিশ্বাস হচ্ছে না? আরে আরে বুঝতে পেরেছি, তোরই লেখা গল্পের ভূত এবার তোর ঘাড়েই এসে চেপেছে, কি তাই তো? কি লিখছিস নিজেই বুঝতে পারছিস না? বিশ্বাস কর ভাই আমার, আমি সত্যি বলছি। ওই লেখা আমার না। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানিস? নীল কালি ভরা কলম দিয়ে কটকটে রক্তের মতো লাল কালি বের হয় কিভাবে? আচ্ছা তুই আমায় কলমটা দে, আমিও একটু পরখ করে দেখি। হুম, সেটা তো হচ্ছে না। দিনের বেলা ওই কলম দিব্যি স্বাভাবিকভাবেই কাজ করে, কিন্তু যা কিছু অস্বাভাবিক ঘটে সব রাতের বেলায়। ওহো, তোদের ভূতগুলো তো সব আবার সন্ধ্যার পর উদয় হয়। আচ্ছা ঠিক আছে, তুই আমায় আজ দে কলমটা। এটা নিয়ে আজ রাতে রিসার্চ করে কাল সকালে তোকে রিপোর্ট দেবো। ঠিক আছে। এই বলে কলমটা পুরবের হাতে দিলাম। তারপর পুরব চলে গেল। পরের দিন বেশ সকাল সকাল পুরব হাঁপাতে হাঁপাতে আমাদের বাড়ি এসে হাজির। পুরবের চোখে মুখে বিভ্রান্তির ছায়া। কি পুরব বাবু, গল্পের ভূত তোমার ঘাড়েও চেপেছিল বুঝি? ওহ, আর মজা নিস না। সত্যি আশ্চর্য ব্যাপার রাসেল, তুই যা বলেছিলি ঠিক তাই তাই হলো। যেন কোনো অতৃপ্ত আত্মা ভর করেছিল ওই কলমটার ওপর। আর ওই কালিটা শুধু লাল ছিল না রে, ওটা রক্ত ছিল, রক্ত। কি বলিস? আমার তো শুধু লাল কালি মনে হয়েছিল। আরে আমি সন্দেহের বসে একবার লেখা পাতাটা শুঁকেও দেখেছি। ইউ, তোর অত ইউ করিস না তো। ওই লেখার গন্ধ বলছে ওটা রক্তই ছিল। আমি অতটা খেয়াল করে দেখিনি। তবে এইসব অস্বাভাবিক ঘটনা কিভাবে ঘটতে পারে? হ্যাঁ কিন্তু তাই তো হচ্ছে রাসেল। আর হ্যাঁ, আমি ওই যে ঠিকানাটা বারবার আসছিল, সুদাম ঘোষ স্ট্রিট, আরও কী সব, তো আমি মোটামুটি ওই জায়গাটা নিয়ে কিছুটা খোঁজ খবর নিয়েছি।
ওই দিকেই আমাদের কলেজ লাইফের এক বন্ধু সুজয়ের বাড়ি। কলেজে পড়ার সময় জেনেছিলাম ওদের নাকি ওখানে কোনো বড় দোকান টোকান আছে। তুইও হয়তো ওকে চিনতে পারবি। আমার এই মুহূর্তে নামটা শুনে ঠিক মনে পড়ছে না, তবে মুখ দেখলে নিশ্চয়ই চিনতে পারবো। আচ্ছা, কলমটা নিয়ে ওই ঠিকানায় গেলে কেমন হয়? আমিও ভাবছিলাম ওটাই, কিন্তু সময়টা সন্ধ্যের পর হওয়া উচিত, কেননা সন্ধ্যার পরই তো রক্ত কলমের খেলা শুরু হয়। কথাটা শুনেই দিনের বেলাতেও গাটা কেমন ছমছম করে উঠল। তবে এখন থেকে কি ঠিকানাটি আমাদের টানছে? পরের দিন সময় মতো আমি আর পূরব বেরিয়ে পড়লাম। অনেক খোঁজাখুঁজির পর আমরা এখন সুদাম ঘোষ স্ট্রিটের মস্ত বড় দোকান মজুমদার ব্রিক্সের সামনে দাঁড়িয়ে। সূর্যাস্ত হয়েছে, রাস্তার স্ট্রিট লাইটগুলো জ্বলে উঠেছে, পকেটে রক্ত কলম, বেশ গা ছমছমে পরিবেশ। পূরবের আন্দাজ অনুযায়ী এই সেই দোকান যার মালিক সুজয়ের বাবা। আমরা মজুমদার ব্রিক্সের সামনাসামনি যেতেই সুজয়ের দেখা পেলাম। সুজয়কে চিনতে পারি। আরে তোরা, আয় আয় বস, কি খবর বল? তারপর আমাদের বসতে দিল। কথার মাঝে জানতে পারলাম সুজয়ের একটি দাদাও আছে, সুভাষ। এখন তারা দুই ভাই মিলে এই দোকান বা ব্যবসাটা চালায়। এ কথা সে কথার পর আমি সুজয়ের বাবার কথা জিজ্ঞাসা করলাম। হ্যাঁ রে, কাকুর কি খবর? হঠাৎ সুজয়ের বাবার কথা উঠতেই সুজয়ের মুখটা কেমন দুঃখী দুঃখী হয়ে গেল। সুজয়ের বাবা তৌহান মজুমদার। উনাকে আমরা প্রায় সকলেই চিনতাম। কলেজ টাইমে অনেক সময় সুজয়ের শরীর খারাপ থাকলে ওকে নিয়ে আসতো কলেজে। উনাকে যতদূর চিনেছি বেশ শান্ত প্রকৃতির মানুষ, কিন্তু সুজয়ের মুখটা ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণটা বুঝতে পারলাম না। হঠাৎ সুজয় বলল, আর বলিস না, বছর দুই আগে ফ্যামিলিতে বাবাকে নিয়ে একটা বড় বিপদ ঘটে গেছে রে। আমাদের কৌতূহলের বশে চুপ দেখে সুজয় আবার বলতে শুরু করলো। বাবাই প্রতিদিন দোকানের গতিতে বসতো, তখন আমি বা দাদা কেউই সেরকম ব্যবসায় হাত লাগাতাম না। বাবাই সবটা সামলাতো। রাতে দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফিরতো, কিন্তু 2 বছর আগে হঠাৎ এক রাতে 50,000 টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বাবা হঠাৎই নিখোঁজ হয়ে যায়। সে কি, এখনো কি ওনার কোনো খবর পাওয়া যায়নি? না, তবে বাবার কাছ থেকে লুট করা 50,000 টাকা পুলিশ উদ্ধার করেছিল দোকানের এক কর্মচারী বশির শেখের কাছ থেকে। সম্ভবত সেই রাতেই ওই শালা বশির টাকাটা লুট করে পালাচ্ছিল। আগের থেকেই লোকটার চালচলন ভালো ছিল না, কিন্তু বাবাই ওকে ছাড়তে চায়নি। বলতো কি না, বশির তো আর চিটিংবাজি করেনি। কিন্তু তাকে জেরা করে পুলিশ তোর বাবার খোঁজ পায়নি? চালাক শয়তান বশির লাশটা কোথায় যে গায়েব করে ফেললো তার আর কেউ হদিস পায়নি। পুলিশ অনেক চেষ্টা করেও খুঁজে পায়নি, আর সেই কারণেই দোকানের চুরির অপরাধে বশির শেখের শাস্তি হলেও খুনের চার্জে তাকে অভিযুক্ত করা সম্ভব হয়নি। এসব কথা শুনে সকলেরই মনটা খারাপ হয়ে গেল। সুজয়কে কিভাবে সান্ত্বনা দেব সেই কথাই ভাবছিলাম। ইতিমধ্যে হঠাৎ পূরব বলে উঠল, আচ্ছা সুজয়, তোদের দোকানের আশেপাশে কি কোনো বকুল গাছ আছে? হ্যাঁ, ওই তো পিছনে হাটের কাছে একটা বকুল গাছ আছে। আচ্ছা, ওই রাস্তায় কি আর কোনো ইট সুরকির দোকান আছে? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলতো? এতদিন পর দেখা, আর এখন তোরা এসব আলতু ফালতু কথা বলে চলেছিস। আমি এতক্ষণে বুঝতে পারলাম, পূরববাবু তবে এবার গোয়েন্দার কাজ শুরু করে দিয়েছে। এসব কথার মাঝে আমি তো কলমটার কথা ভুলে গিয়েছিলাম, তাই আমিও যোগ দিলাম এই তদন্তে। আমি পকেট থেকে কলমটা বের করে সুজয়কে দেখালাম। ভালো করে দেখ তো এই কলমটা, আগে কি কোথাও দেখেছিস? সুজয়ের হাতে কলমটা যেতেই যেন হঠাৎ করে কলমটার নীল রঙটা আরও গাঢ়
আরও উজ্জ্বল মনে হলো। সুজয় অবাক হয়ে কলমটার দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়েই রইল। তারপর বলল, ঠিক এরকম একটা কলম, সুন্দর গাঢ় নীল রঙের। ঠিক এরকমই একটা কলম বাবা ব্যবহার করতো। কলমটা ছিল বাবার খুব কাছের, খুব প্রিয়। যেদিন বাবা নিখোঁজ হয় সেদিন বাবার পকেটে থাকা কলমটাও নিখোঁজ হয়ে যায়। বাবার সাথে কলমটাও হারিয়ে যায়। তবে সেই কলমে একটা সুন্দর সোনালি খাপও ছিল। আচ্ছা, এই কলমটা দিয়ে কয়েকটা লাইন লিখতো। তারপর সুজয় আমার কথায় লিখতে শুরু করার সাথে সাথেই হঠাৎ কার্তিকের সন্ধ্যায় কোথা থেকে যেন এক হিমেল বাতাসের ঝাপটা জানালা খুলে রুমে ঢুকে কাঁপিয়ে দিল সবাইকে। আমার হঠাৎ নজর গেল ওই খোলা জানালার দিকে। জানালার ওপারে কিছুটা দূরে দেখতে পেলাম একটা ঝাঁকড়া বকুল গাছ। সুজয় ততক্ষণে কলম দিয়ে লিখে চলেছে। সুজয় লিখতে লিখতেই বকুল গাছের দিকে তাকিয়ে আঁতকে উঠল। ও কিছুটা ধোয়ারপর করেই দৌড়াতে থাকলো ওই বকুল গাছের দিকে। সুজয় যে কি লিখলো সেসব দেখার সময় আমাদের হলো না। আমরাও দৌড় দিলাম ওর পিছু পিছু। তিনজনেই চলে এলাম বকুল গাছটার সামনে। সুজয় কিছুক্ষণের মধ্যে একটা শাবল জোগাড় করে আনলো কোথা থেকে। তারপর সুজয় মরিয়া হয়ে খুঁড়তে শুরু করে ওই বকুল গাছের নিচে থাকা মাটিতে, যেন সে কিছু খুঁজছে যা আছে ওই মাটির তলায়। বার কয়েক শাবলের ঘা পড়তেই মাটির নিচে সারি সারি ইট দেখা গেল। কেউ যেন সাজিয়ে রেখেছে যত্ন করে। ইটের স্তরটিকে সরাতেই আবার মাটি। এ মাটি নরম। এবার শাবলের ডগায় কি যেন স্পর্শ করলো। আমি টর্চ ফেলে আঁতকে উঠলাম। খটখটে একটা ঘোলাটে সাদা কঙ্কালের হাত বেরিয়ে এলো মাটির ভিতর থেকে। সুজয় আরো দ্রুত হাত চালাতে লাগলো। অবশেষে পুরো কঙ্কালটাই তুলে আনা হলো মাটির উপরে। এটা কার কঙ্কাল, আর এভাবেই কেই বা কবর দিল? এত কিছু বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে। এমন সময় পুরব বলল, ওই কবরের নিচে কি একটা যেন পড়ে রয়েছে, দেখ তো। আমি টর্চের আলো ফেললাম সেই অজ্ঞাত জিনিসটার উপর। তারপর তুলে আনলাম একটা কলমের খাপ আকারের কিছু। মাটির তলায় পড়ে থেকে উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে। তবু ভালো করে ঘষে খানিকটা পরিষ্কার করলাম। আর তখনই দেখা গেল ওটা একটা কলমের খাপ। তার উপরে ইংরেজিতে মনোগ্রাম করা টি মজুমদার, অর্থাৎ তৌহান মজুমদার। আর কোনো সন্দেহ রইল না যে এই কঙ্কাল সুজয়ের বাবা তৌহান মজুমদারের। সুজয়ের মুখের দিকে একবার তাকালাম। সুজয় তখন নিঃশব্দে কান্নায় ফেটে পড়ছে। নির্বাক হয়ে শুধু চোখের জল ঝরে পড়ছে সুজয়ের। পুরো ছবিটা এবার ফুটে উঠল চোখের সামনে। 2 বছর আগে রাতের বেলা সেই খুনি বসির শেখ সুজয়ের বাবা তৌহান মজুমদারকে খুন করে এখানে কবর দিয়ে 50,000 টাকা লুটে নিয়ে গিয়েছিল। সেই সাথে নিয়ে গেছিল ওই দামি গাঢ় নীল কলমটা। সম্ভবত পেনের খাপটা ফেলে গিয়েছিল তাড়াহুড়োয়, অথবা নামটা মনোগ্রাম করা আছে দেখে ধরা পড়ার ভয়ে ইচ্ছে করেই ফেলে গেছে। কিন্তু এমনটা কি করে সম্ভব হলো? কোন অশরীরী শক্তি বলে মৃত তৌহান মজুমদারের প্রিয় নীল কলমটা এভাবে রহস্যের সমাধান করলো? এর উত্তর বোধ করি কোনোদিনও পাওয়া যাবে না। কয়েক সপ্তাহ পর খবরের কাগজে চোখ পড়ল। লেখা আছে, গত 2 বছর আগে তৌহান মজুমদারকে হত্যার অপরাধে মহামান্য আদালত আসামি বশির শেখকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। এই বিচারের বিচারক যেন স্বয়ং মৃত তৌহান মজুমদারের আত্মা। আপনারা এতক্ষণ শুনছিলেন কলম কণ্ঠের 5ম পর্ব। গল্পের নাম রক্ত কলম। গল্পটি লিখেছেন নবনীতা পল্লে।
পূরব চরিত্রে অভিনয় করেছে রাকেশ মণ্ডল, সুজয় চরিত্রে আকাশ মান্না, গল্প পাঠে অন্যান্য চরিত্রে আমি ঋত্বিক মণ্ডল। পূর্বে লেখিকা নবনীতা পল্লের কলমে লেখা প্রথম গল্প ভূত নাকি ভ্রম আমাদের কলম কণ্ঠে দ্বিতীয় পর্বে প্রকাশিত হয়েছিল। ভালো লাগলে অবশ্যই শুনে আসবেন। আর এই গল্পটিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর খারাপ লাগলেও কিছু উপদেশ দিয়ে যেতে পারো, তাহলে পরের পর্বে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তাহলে এই কথাই রইল, আজকের মতো বিদায় নিলাম। দেখা হচ্ছে পরের গল্পে।